হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি নিয়ে এসেছি এবিটি এর টেক্সট পেপার সলিউশনের ক্লাস। আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের এবিটিএ সলিউশনের ক্লাসগুলো পাওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সে 100-এ 100 তুলতে হলে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো করতে হবে, এবিটিএ টেক্সট পেপারের সলিউশনগুলো করে যেতে হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার 32 ও 33 প্রশ্নগুলোর সমাধান। তাহলে আজকে আমরা কোশ্চেন নম্বর 1.1 এখানে প্রথম যে কোশ্চেনটি আছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। অপশান এ দেওয়া আছে ইনফ্রারেড রশ্মি, অপশান বি দেওয়া আছে অতিবেগুনি রশ্মি, অপশান সি দেওয়া আছে গামা রশ্মি, অপশান ডি দেওয়া আছে আলফা রশ্মি। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে ইনফ্রারেড রশ্মি। ওকে, এরপরে 1.2, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হয়? এটা হবে অপশান বি 0.0821। ওকে, 1.3, কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেন এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? এই কোশ্চিনটা দারুণ একটা কোশ্চিন। চলো আমরা এর সমাধানটা একটু ক্যালকুলেশন করি। বলা হয়েছে কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 ও এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে, তাই না? তাহলে আমাদের হাইড্রোজেনের সঙ্গে যে অক্সিজেনের বিক্রিয়া, তাতে কি উৎপন্ন হবে? জল। H2 এর সঙ্গে অক্সিজেন O2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় H2O, তাই তো? H2O উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াতে দেখো হাইড্রোজেন আছে 2 মোল, হাইড্রোজেন আছে 2টি পরমাণু, অক্সিজেনের আছে 2টি পরমাণু। এখানে উৎপন্ন হলো জল, এতে হাইড্রোজেনের 2টি পরমাণু, অক্সিজেনের 1টি পরমাণু। তাহলে এই বিক্রিয়াটা ব্যালেন্স নেই, এটাকে আগে আমাদের ব্যালেন্স করতে হবে। যদি আমরা কি করি, এইখানে 2 দিয়ে দিই, তাহলে দেখো অক্সিজেনের এখানে 2টো পরমাণু পেলাম, এখানে অক্সিজেনের 2টো পরমাণু, হাইড্রোজেনের এখানে হয়ে গেল 2 2 4, তাহলে এইখানে আমাদের নিতে হবে 2। এইবার বিক্রিয়াটা ব্যালেন্স হলো। তাহলে এই প্রদত্ত স্ট্যান্ডার্ড বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি 2 অণু জল উৎপন্ন করতে 1 অণু অক্সিজেন আর 2 অণু হাইড্রোজেন লাগছে। প্রদত্ত বিক্রিয়াতে আমাদের কি ছিল? 4 অণু জল আর 2 অণু অক্সিজেন। এর সঙ্গে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে? তাহলে যদি 2 মোলের সঙ্গে 2 মোল বিক্রিয়া করে, তাহলে 4 মোলের সঙ্গে কত মোল বিক্রিয়া করবে? 4 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে। তাহলে উত্তরটা হবে 4 মোল, তাই না? তো আমাদের 1.3 উত্তর হবে অপশান বি 4 মোল। 4 মোল, ঠিক আছে। এরপর 1.4, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? আচ্ছা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক জানি, তাই না? আমরা কি জানি? আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক হয়, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান β/2। এবার এই বিটা যেটা দেওয়া আছে 2 × 10⁻⁻5, এর নিচে 2,
এটা যদি কাটাকুটি করি তাহলে এখানে হবে 1, তাহলে উত্তর পেলাম আমরা 1 × 10⁻⁵। এটা কোন অপশানে আছে? 1 × 10⁻⁵, এটা আছে অপশান ডি। তাহলে আমাদের উত্তর হবে অপশান ডিটা, 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর আমরা চলে গেলাম 1.5। 1.5-এ কী বলা হয়েছে? সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত? আচ্ছা, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি যদি প্রতিসরণ হয় তাহলে আমরা জানি কোনো চ্যুতি হয় না, অর্থাৎ এটা হবে 0 ডিগ্রি। তাহলে উত্তর হবে এটারও অপশান বি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ওকে। 1.6, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো। আচ্ছা, দৃশ্যমান বর্ণালীর মধ্যে বেনি, আসহ কলা বা ভিবজিওর যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা কোনটা? সেটা হয় বেগুনি, ভায়োলেট, তাই না? ভায়োলেট। আচ্ছা, তারপরে 1.7, পরিবাহিতাঙ্কের একক হলো। পরিবাহিতাঙ্ক, রোধাঙ্কের অন্যান্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কের একক কী হয়? মো সেন্টিমিটার -1। মো সেন্টিমিটার -1, অপশান ডি। 1.8, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক। আমরা জানি তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কী হয়? হ্রাস পায়, অপশান এ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 1.9। কোশ্চেন নম্বর 1.9-এ কী বলা হয়েছে? একটা মৌল দেওয়া আছে যার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 235 আর 92। এই মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা বিঘটন ও 2টি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে। আচ্ছা, এখান থেকে একটা আলফা আর 2টা বিটা, আমরা জানি আলফা পরমাণু যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। আর যদি বিটা বের হয় তাহলে পারমাণবিক সংখ্যা 1 এক করে বৃদ্ধি পায়, তাই না? তাহলে যখন আলফা কণাটা বের হবে ভর সংখ্যা 4 একক কমে যাবে, তাহলে 235 থেকে কত হবে? 231। আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে গিয়ে হয়ে যাবে 90। আবার বিটা যখন বের হবে 2 বেড়ে যাবে, আবার হয়ে যাবে 92। তাহলে বিটা বের হলে যেহেতু ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, তাই আলফাটা হিসাব করলেই হবে। আলফা বের হলে ভর সংখ্যা 4 একক কমে যায়, অর্থাৎ 235 - 4 করলে 231। এটা হবে অপশান বি। 1.10, কোনটি সন্ধিগত মৌল নয়? তাই না? অর্থাৎ আমরা ডি ব্লক যে মৌলগুলো সেগুলো সবই হলো সন্ধিগত মৌল। তো এখানে সন্ধিগত মৌল নয় হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোন ব্লকের মৌল? এস ব্লকের মৌল, তাই না? দ্বিতীয় শ্রেণীতে ম্যাগনেসিয়াম আছে। তাহলে উত্তর হবে অপশান বি। হচ্ছে 1.11, ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? আমরা জানি ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় কি হবে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করাকে আবার কি, ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? সেটা জারিত হয়, তাই না? তাহলে এটা হবে অপশান এ। এরপরে আমরা চলে যাচ্ছি 1.12, একটি রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়? আমরা জানি অ্যানোড রূপে ব্যবহৃত হবে পটাশিয়াম পটাশিয়াম অ্যারোসায়ানাইড, অপশান বি, KaUCN2। যার প্রলেপ দিতে হবে তারই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে, তাই না? সোনার প্রলেপ দিতে হলে সোনার তড়িৎ বিশ্লেষ্য KaUCN2 ব্যবহার করতে হবে। এরপরে আমরা চলে গেলাম 1.13, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে
যে গ্যাস পাওয়া যায়, আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটা হয় SO2। ওকে, সেটা হয় SO2। এটা আমরা পাবো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়া সেইখানে। এরপরে আমরা চলে গেলাম 1.14 পিতলের উপাদান হলো, ঠিক আছে। পিতল কী দিয়ে তৈরি? পিতল হচ্ছে তামা ও কপার ও জিঙ্ক দিয়ে তৈরি, তাই না, CuZn। এরপর 1.15 LPG এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় তা হলো, সেটা আমাদের মুখস্থ সবারই থাকে, সেটা কি? অপশান ডি, ইথাইল মারক্যাপটন। তাহলে আমরা MCQগুলো সমাধান করে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, প্রথম কোশ্চেন 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ভেন এলেন বিকিরণ হয়? সেটার উত্তর কী হবে? সেটার উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার, তাই না? এটার উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে উত্তরটা আমি মুখে বলে দিলাম, ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে 2.2 কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? অর্থাৎ কোন ব্যাকটেরিয়া বায়োগ্যাস উৎপন্ন করে? তাহলে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাস উৎপন্ন করে তাকে কী বলা হয়? আমরা জানি সেটাকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপরে অথবার কোশ্চেনে কী দেওয়া আছে? তাপন মূল্যের এসআই একক কী? আচ্ছা, তাপন মূল্যের এসআই একক কী হয়? জুল পার কেজি, জুল পার কেজি। 2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? সেটা কি হয়? আমরা জানি স্থির উষ্ণতা অর্থাৎ বয়লের সূত্রের কথা বলা হয়েছে। পিভি লেখচিত্র সেটা হয় সমপরাবৃত্ত, তাই না? এইরকম যে লেখচিত্রটা ছিল এটা সমপরাবৃত্ত। এরপরে 2.4 কী বলা হয়েছে? STPতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা। আচ্ছা, এটা একদম সহজ কোশ্চেন। STPতে 22.4 লিটার অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত হবে? 6.023 × 10⁻23, তাই না? 6.023 × 10⁻23 10⁻23, ঠিক আছে। চলো এরপরে 2.5 কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? আচ্ছা, আমরা জানি কোনো তরলের ক্ষেত্রে তরলের দুটি প্রসারণ গুণাঙ্ক আমরা পাই, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলটার অ্যাকচুয়াল প্রসারণ যেটা সেটাই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তার নিজস্ব ধর্ম কোনটা হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। অথবা কোশ্চিন, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? ঠিক আছে, তাহলে আমরা জানি লোহা ও পিতলের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি? পিতলের। পিতল দৈর্ঘ্যে যেমন বেশি বৃদ্ধি পাবে, তেমনি যখন বরফের মধ্যে রাখবো অর্থাৎ একে ঠান্ডা করব সেটা বেশি সংকুচিত হবে। তাই পিতলটা সংকুচিত হবে, তাই পিতলটা বেঁকে যাবে, পিতলের দিকে দ্বিধাতব পাটটা বেঁকে যাবে, তাই না? তাহলে উত্তর হবে পিতল। 2.6 চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন?
দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে হলে আমরা কী ধরনের চশমা ব্যবহার করব? উত্তল লেন্স, অর্থাৎ দূরের দৃষ্টি ঠিক আছে, কাছের দৃষ্টি ব্যাহত হয়েছে, তাহলে আমরা ব্যবহার করব উত্তল লেন্সযুক্ত চশমা। 2.7 ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা আমরা প্রমাণে বারবার করে থাকি। আর ইজিক্যাল টু কী হয়? 2f। বক্রতা ব্যাসার্ধ সমান সমান ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, তাই না? এরপর আমরা চলে গেলাম 2.8 বিওটি এককের সংজ্ঞা দাও। আচ্ছা, বিওটি এককের সংজ্ঞা তোমরা সবাই মুখস্থই করে থাকো। বিওটি কাকে বলা হয়? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি। ঠিক আছে? এরপর আমরা অথবা কোশ্চেন করছি, এসআই এককে আধানের এককের নাম কি? আধান এর একক কী হয়? কুলম্ব, তাই তো? আধানের একক কুলম্ব। চলো 2.9 বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কী হয়? আর্থ তারের বর্ণ হয়ে যায় সবুজ বা হলুদ। 2.10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তাই না? এরপরে অথবা কোশ্চেন, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? সেটা হয় C614 কার্বন, অর্থাৎ এটা এইভাবে লেখা হয় C614, কার্বন C14 এই তেজস্ক্রিয় মৌলকে ব্যবহার করা হয়। তারপরে 2.11 অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? আচ্ছা, অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কতটি হয়? 32টি। তারপরে 2.12 পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম। আচ্ছা, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি যে মৌলগুলো, ইউরেনিয়াম শ্রেণীর যে মৌলগুলো আছে, যেমন আমরা একটা বলতে পারি নেপচুনিয়াম, তাহলে এটার উত্তর কী হবে? পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি মৌলের নাম নেপচুনিয়াম। 2.13 জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোগী যৌগের উদাহরণ দাও। আচ্ছা, জলে দ্রবীভূত হয় সমযোগী যৌগ, সাধারণত জলে সমযোগী যৌগগুলো দ্রবীভূত হয় না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা বলতে পারি চিনি, তারপরে HCl ইত্যাদি। 2.24 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তাই তো? তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি? সেটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তি, তাই তো? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তাহলে এটা হবে তড়িৎ শক্তি। 2.15 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে, সেটা হয় হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন H2। 2.15 হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে আমাদের 2.6 এটা স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাওগুলো আশা করি সবারই ভালো লাগে। থার্মিট পদ্ধতি, ধাতু নিষ্কাশনের থার্মিট পদ্ধতি, এটাতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? লোহা। তারপরে অ্যালুমিনিয়াম, যে সংকর ধাতুর মধ্যে মার্কারি অর্থাৎ Hg থাকবে তাকে অ্যালুমিনিয়াম বলা হয়, সোডিয়াম অ্যালুমিনিয়াম। বায়োপলিমার অর্থাৎ যেটা জৈবিক নিউক্লিক অ্যাসিড, PVC এর যে মনোমার সেটা হয় এটা ভিনাইল ক্লোরাইড। এ হয়ে গেল 2.16। এরপরে 2.17 নাইট্রোলিম,
খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেমন নাইট্রোলিম, তারপরে লাইকার অ্যামোনিয়া, ওলিয়াম, এগুলো খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা তোমাদের জন্য। ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়, তাই না? অথবা কোশ্চেন, একটি আম্লিক গ্যাসের নাম। অনেকেই আছে, একটা নাম আমরা করতে পারি HCl। তারপরে 2.18, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কোন গ্যাসের গন্ধ পাই? অ্যামোনিয়ার গন্ধ পাই। অথবা কোশ্চেন, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাস এর বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? এটাও একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? আমরা জানি অ্যামোনিয়ার সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, তাই না? অ্যামোনিয়া NH3 প্লাস HCl এই দুটোই গ্যাস, এদের বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া কঠিন পদার্থ উৎপন্ন হয়? সেটা হবে HCl। একটি কঠিন পদার্থ যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করছি। এভাবেই আমরা প্রতিদিন একটা একটা করে পার্ট ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সের সমাধান করার চেষ্টা করছি, এবং বাকি থাকলো যেগুলো 2 নম্বরের কোশ্চেন ও ম্যাথ, সেগুলোর মোটামুটি যতগুলো পারা যায় আমি সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ক্লাস ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।